আশা ভরসা। দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থ বাণিজ্য নিয়ে যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ইনসাইড বিজনেসে। আপনাদের সাথে আছি আমি সীমা ভৌমিক। সমসাময়িক অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আমরা আজ আলোচনা করব আবাসন খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। জনাব আলামিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বিজনেসে এবং অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন। শুরুতেই আপনার কাছে আবাসন খাতের বর্তমান অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ সিনেমা, এবং ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা তো জানেন যে বিগত 4 বছর ধরে আবাসন খাতটা একটা মন্দার ভিতরে চলছে। আমরা এই মন্দা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং টাইম টু টাইম আমরা সরকারের সঙ্গে, সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি। ইভেন আজকেও আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গেও আলাপ করেছি। আমাদের বিশ্বাস যে মন্দা কাটিয়ে উঠতে আমরা পারবো এবং এটা জাস্ট সময়ের ব্যাপার। আর এটা তো আপনারা জানেন যে ইটস এ লং টার্ম ইনভেস্টমেন্ট ফর পিপল। তো তারা যখনই লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তখন তাদের স্ট্যাবিলিটির দিকে তারা খুব নজর দেন। দেশে যদি স্ট্যাবিল থাকে, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্ট্যাবিলিটি যখন থাকে, তখনই কিন্তু তারা এই লং টার্ম ইনভেস্টমেন্টগুলো করেন। এই মুহূর্তে আমার কাছে যেটা ধারণা যে ইনস্টেবিলিটিটা ছিল সেটা কিছুটা কাটিয়ে উঠেছে এবং মানুষের ভিতরে কিছুটা হলেও আস্থা ফেরত এসেছে এবং আমরা বিশ্বাস করি যে আস্তে আস্তে এই মার্কেট বেটার হবে, মানে সামনের সময় সুদিন ফিরে আসবে। একটু যদি আপনি ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, আমি একটু ছোট করে জেনে নিতে চাই যে কি পরিমাণ আসলে আবাসন খাতে ইনভেস্টমেন্ট আছে। দেখেন, ইনভেস্টমেন্ট কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে, সবসময় যে একরকম থাকে তা কিন্তু না। ইট ইজ ইন বিটুইন 70 থেকে 1 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট অন এন অ্যাভারেজ থাকে আমাদের কাছে। বেশ ভালোই পরিমাণ। জি, ইটস এ হিউজ অ্যামাউন্ট। আচ্ছা, কিছুদিন আগেও আমরা যখন রিপোর্টিং করতে গিয়েছি বা আপনাদের সঙ্গে কথা বলেছি, 13,000 অবিকৃত ফ্ল্যাটের কথা আমরা জানতে পেরেছি। কিন্তু গতকালকে আপনাদের একটি প্রোগ্রাম শুরু হয়েছে শীতকালীন রিহাব ফেয়ার, এবং সেখানে বলা হয়েছে যে 10,000 ফ্ল্যাট অবিকৃত অবস্থায় রয়েছে। তার মানে কি আমরা বলবো যে সুদিন অলরেডি ফিরতে শুরু করেছে বা ফিরে এসেছে? সীমা, এইখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। এই যে মার্কেট সিচুয়েশনের কারণে আমার যারা মেম্বার আছেন তারা কিন্তু আগের মতো নতুন নতুন প্রজেক্ট নিচ্ছে না। যে হয়তো বা 10টা প্রজেক্ট নিত, সে এখন হয়তো 3টা প্রজেক্ট নিচ্ছে, যে কারণে কিন্তু সাপ্লাইটা কমে আসতেছে। এবং সাপ্লাই কমে আসার কারণে এই যে সাপ্লাই এবং ডিমান্ডের যে গ্যাপ, সেটা কিন্তু এখন একটা ক্লোজ নেটের ভিতরে চলে আসছে। এখন কি হবে যে সাপ্লাই এবং ডিমান্ড যখন কাছাকাছি হয়ে যাচ্ছে, তখন এই অবিকৃত যে ফ্ল্যাটটা, যেটা একসময় কিন্তু 20,000 ছিল, এখন সেটা 13,000-এ, হ্যাঁ 13,000 ছিল লাস্ট ইয়ারে, এখন এটা 10,000-এ চলে আসছে। যেহেতু সাপ্লাইটা কমে যাচ্ছে, সেল তো একটা আছে, একটা নর্মাল সেল যেটা, সেটা তো একটা আছে। তার মানে বলছেন নতুন তৈরি হচ্ছে না, হচ্ছে তবে কম হচ্ছে। আচ্ছা, কি মনে করছেন আসলে সামনের সময় কি পরিস্থিতিটা উন্নতি হবে? বলছিলেন যদিও যে কিছুটা সুদিন দেখতে পাচ্ছেন আপনি, তারপরও অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক এনআরবি বাংলাদেশি যারা আছেন তাদের জন্য কিন্তু একটা সুব্যবস্থা করেছেন। সেটা হচ্ছে এনআরবিরা আগে কিন্তু হোম লোন নিতে পারতেন না, এখন কিন্তু এনআরবিরাও সিঙ্গেল ডিজিটে বাংলাদেশে হোম লোন তারা ব্যবস্থা করেছে। আমি এই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটার জন্য কিন্তু মার্কেট উইল ডেভেলপ। আচ্ছা, এখন যে পরিমাণে ধরেন, কি কারণ মনে করছেন যে আসলে আমাদের মতো সাধারণ গ্রাহকরা কেন আসলে কিনতে পারছেন না ফ্ল্যাট? আর এটা কি আমরা বলতে পারি যে খুব বেশি দাম হয়ে গেছে ফ্ল্যাটগুলোর, এরকম একটা অভিযোগ সবসময় কিন্তু আমরা পেয়ে থাকি? দেখেন, ফ্ল্যাটের দামটা কিন্তু খুব আপেক্ষিক। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এলাকা ভিত্তিক কিন্তু ফ্ল্যাটের দাম হয়। যেমন মনে করেন গুলশান, বনানী, বাড়িধারা, এখানকার যে ফ্ল্যাটের দাম, আবার মিরপুর বা ওই টাইপের যে এলাকাগুলো আছে সেখানকার ফ্ল্যাটের দাম কিন্তু এক না। এখানে পার স্কোয়ার ফিটে হয়। আরটা হচ্ছে কি সাইজ অফ দ্য ফ্ল্যাট, যেটা আমি এর আগেও বলেছি যে আমাদের দেশের কালচারের কিছু পরিবর্তন আনতে হবে। যেমন মনে করেন আমরা কি করি, বড় বড় ফ্ল্যাট চাই, ঠিক আছে, দেখা যাবে যে একটা ফ্ল্যাটে 3টা বেডরুম অথচ 4টা টয়লেট, ঠিক আছে, যে কারণে মানে ফ্ল্যাটের পরিধি অনেক বেড়ে যায়। আপনি যদি বিদেশে দেখেন, বিদেশে কি হচ্ছে, তারা ফ্ল্যাটের সাইজ ছোট করে,
সেকেন্ড থিং হচ্ছে এত টয়লেট তারা ব্যবহার করে না, যে কারণে কিন্তু ফ্ল্যাটগুলা তখন কম মূল্যে তারা দিতে পারে ইন টার্মস অফ দ্য টোটাল ভ্যালু। সেরকম আমরাও যদি ফ্ল্যাটের সাইজগুলো যদি ছোট করে আনতে পারি, এই যে আমাদের কালচার, সেই কালচার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে কি ফ্ল্যাটগুলো কম, টোটাল মূল্যটা তখন কমে যাবে, তখন কিন্তু এটা মোর এফোর্ডেবল হবে টু আওয়ার কাস্টমার। মানে একটা কথা বলে যে মধ্যবিত্ত শ্রেণী আসলে ফ্ল্যাট এখন কেনাটা খুব বেশি দুঃসাধ্য বিষয় হয়ে গেছে। দেখেন এইখানে আপনাকে একটা কথা বলি, মধ্যবিত্ত আয়ের যারা আছেন তারা এ দেশ না, পৃথিবীর সব জায়গাতেই কিন্তু তারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে কিন্তু ফ্ল্যাট কিনে বা সম্পত্তি কিনে। আমাদের দেশে কিন্তু সেই সুযোগটা নাই এখন পর্যন্ত, যে কারণে কিন্তু আমরা বারবার সরকারকে বলছি যে আমাদেরকে হোম লোনের ব্যবস্থা করে দেয় এবং সিঙ্গেল ডিজিটের সুদটা যাতে আনে সেটারও একটা ইয়ে আছে। সিঙ্গেল ডিজিটের লং টার্ম বিটুইন 15 to 25 ইয়ার্স এর যদি লং টার্ম সুদের এবং টেনিউরটা যদি হয়, তাহলে কি হবে, যারা এখন ভাড়া দিচ্ছেন ঢাকা শহরে বিভিন্ন এলাকায় যারা ভাড়া দিচ্ছেন, ওই এলাকাতে ওই ভাড়ার টাকাতে অলমোস্ট ওই ভাড়ার টাকাতে কিন্তু উনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আচ্ছা, তো কি মনে করছেন আসলে পাওয়া যাবে এরকম কোন, যেহেতু আজকে আপনারা কথা বলেছেন? আজই আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি, উনি আমাদেরকে সময় দিবেন বলেছেন এবং এই ব্যাপারে বিশেষ করে হোম লোনের ব্যাপারে উনি আমাদের সঙ্গে একটি আলোচনার জন্য আমাদেরকে ডাকবেন খুব শীঘ্রই। খুব শীঘ্রই। এখন তো দেখা যাচ্ছে যে 70:30 করে মেবি পাওয়া যাচ্ছে ইয়েটা সুদ, মানে ঋণটা। না, এইখানে কিন্তু একটা 70-30 রেশিওতে যে ঋণটা দিচ্ছে বা এতদিন দিচ্ছিল, সেটাও কিন্তু লং টার্ম না, শর্ট টার্ম, 5 বছর 6 বছর এরকম টার্ম। কিন্তু হোম লোন কিন্তু 5-6 বছরের হলে কিন্তু এটা হোম লোন হলো না, এটা নর্মাল একটা আপনার লোন হচ্ছে এবং এই স্বল্প সময়ের ভিতরে এত টাকা কিন্তু কারো পক্ষে দেওয়া সম্ভব না। আচ্ছা, আপনাদের গতকাল থেকেই একটি শীতকালীন রিহাব ফেয়ার শুরু হয়েছে, এই সম্পর্কে যদি একটু আমাদেরকে দর্শকদের বলেন। থ্যাংক ইউ, আপনি আমাকে এই প্রশ্নটা করাতে। আমাদের গতকাল থেকে শুরু হয়েছে, উইচ ইজ 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর আমাদের এই মেলাটা চলবে এবং এই মেলাটা আমাদের এবারকার যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে কি জানেন, আমরা এবার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং ব্যাংকগুলো এবং তারা সিঙ্গেল ডিজিটে লং টার্ম লোন দেওয়ার ব্যবস্থা রেখেছে। তো আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল ক্লায়েন্টদেরকে বলবো, আপনারা আসুন, আপনারা দেখেন, আপনাদের মন মতো ফ্ল্যাট আপনারা পছন্দ করেন, ওইখানেই আমরা ব্যবস্থা রেখেছি, হোম লোনের ব্যবস্থা আছে, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো ওখানে আছে, তাদের কাছ থেকে আপনারা এই সুযোগ নিতে পারেন। কেমন প্রত্যাশা করছেন বেচা বিক্রির? আমাদের প্রত্যাশা খুবই ভালো। আজকে ইনফ্যাক্ট ইট ওয়াজ স্টার্টেড ইয়েস্টারডে এবং গতকালও আমরা প্রায় 1,500-এর মতো দর্শক পেয়েছি। আজকে যেহেতু থার্সডে, আমরা আজকে অনেক বেশি আশা করছি এবং শুক্রবারে একটা বড় ধরনের আমরা দর্শক পাবো বলে আমাদের। আবাসন খাত নিয়ে আরো কথা বলবো, একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ইনসাইড বিজনেস, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন ইনসাইড বিজনেস। আমরা আজ আলোচনা করছি আবাসন খাত নিয়ে, আর আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন রিহাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। জনাব আলামিন, বিরতিতে যাওয়ার আগেই বলছিলাম রিহাব ফেয়ার নিয়ে। আমরা গতকালকে দেখেছি যে গণপূর্ত মন্ত্রী বা আপনাদের তরফ থেকে এক ধরনের একটা দাবি ছিল যে অপ্রদর্শিত অর্থ যাতে এই খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, তাতে করে হয়তো ওই খাতে চাঙ্গা ভাব ফিরে আসবে, বিনিয়োগের পরিমাণ বাড়বে। আমরা তো এর আগেও দেখেছিলাম সরকার কয়েক বছর সুযোগ দিয়েছিল, তখন কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি। তো আপনারা আসলে কেমন প্ল্যান করছেন, কি চিন্তা ভাবনা করে এরকম আরেকটা দাবি করলেন আর কি? অ্যাকচুয়ালি সীমা, অপ্রত্যাশিত আয় কিন্তু এখনো আমার সেক্টরে ব্যবহার করা যাবে, ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছিল কি, সরকার বলছে অপ্রত্যাশিত আয় এখানে এই সেক্টরে ব্যবহার করা যাবে, একই সঙ্গে দুদকের যে আইনটা আছে সে আইনে সোর্স
সম্বন্ধে প্রশ্ন করার একটা সুযোগ রয়ে গেছে, যে কারণে এই যে আমাদেরকে যে সুযোগটা গত 2টি টার্মে বা 2টি বাজেটে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। এখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই দেশে কিন্তু সেকেন্ডারি ইকোনমি যেটা, এটা কিন্তু আছে, এটাকে কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আপনি রিসেন্টলি একটা খবর দেখেছেন যে 2013 সালে 76,000 কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। ঠিক আছে, এই টাকার বৃহৎ অংশ কিন্তু ব্যবহৃত হয়েছে ফ্ল্যাট বা এই ধরনের হাউস বা ফ্ল্যাট কেনার ব্যাপারে কিন্তু ব্যবহৃত হয়েছে। কোথায় হয়েছে? সিঙ্গাপুরে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, আপনার অস্ট্রেলিয়াতে হয়েছে, কানাডাতে হয়েছে, আমেরিকাতে হয়েছে, ইউকেতে হয়েছে। কিন্তু এই টাকাটা কিন্তু আমার মার্কেটেই থাকার কথা ছিল, আমার সেক্টরেই টাকাটা ঢোকার কথা ছিল। যেহেতু আমরা আস্থা দিতে পারছি না যে এই ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করা হবে না, সেই আস্থাটা যখনই দিতে পারছি না, এই টাকাটা আমরা ধরে রাখতে পারছি না, এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে। আমার কথা হচ্ছিল এই টাকাটা দিয়ে এই যে বিদেশি দেশগুলো বা অন্যান্য দেশগুলো তাদের ইকোনমি শক্তিশালী করছে, আমরা কেন আমাদের এই টাকা দিয়ে আমাদের নিজস্ব ইকোনমি আমরা শক্তিশালী করতে পারবো না? আমাদের এই সেক্টরের সাথে প্রায় 35 লক্ষ শ্রমিক মানুষ জড়িত আছে এবং আপনি জানেন যে প্রায় 269 সাব সেক্টর জড়িত আছে, সহযোগী প্রতিষ্ঠান জড়িত আছে। আমরা 2013 সালে প্রায় 5,000 কোটি টাকার রাজস্ব দিয়েছি সরকারকে। তবে আমাদের এই সকল যে কন্ট্রিবিউশন, জিডিপিতে আমরা 15% কন্ট্রিবিউট করে থাকি। ফলে আমাদেরকে সরকারকে বিশেষ নজর দিতে হবে। আদারওয়াইজ এই যে সাব সেক্টরের কথা বলছি, এই যে 35 লক্ষ লোকের কর্মসংস্থানের কথা বলছি, 35 লক্ষ লোকের কর্মসংস্থান মিন্স ইউ আর টকিং অ্যাবাউট 1 কোটি মানুষের ভরণ পোষণ, কারণ প্রতিটি লোকের সঙ্গে কিন্তু আরো 2টা করে পরিবার যুক্ত আছে। ফলে এই সব কিছু চিন্তা করে সরকারকে কিন্তু এখন সিদ্ধান্ত নিতে হবে এই সেক্টরের ব্যাপারে, কি করে এই সেক্টরকে চাঙ্গা করা যায়, কি করে এই সেক্টর চাঙ্গা হলে তার সঙ্গে যে এই যে 269 সাবসেক্টর আছে তারাও চাঙ্গা হবে। জি, সরকার যদিও এই খাতকে আসলে অনুৎপাদনশীল খাত বলে থাকে, কিন্তু আপনারা আবার এই বিষয়টা কিন্তু মানতে নারাজ। We don't at all agree with that word, অনুৎপাদনশীল খাত। আমাদের আজকে দেখেন, আজকে থেকে 10 বছর আগে আমরা কিন্তু সিমেন্ট ইম্পোর্টিং কান্ট্রি ছিলাম। আজকে থেকে 10 বছর আগে আমরা কিন্তু টাইলস ইম্পোর্ট করতাম, স্যানিটারি ওয়্যার ইম্পোর্ট করতাম, বাথরুম ফিটিংস ইম্পোর্ট করতাম। আজকে আমরা সিমেন্ট এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে রূপান্তরিত হয়েছি। আমরা যে পরিমাণ আমাদের টাইলস ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, আমরা আমাদের নিজস্ব যে প্রয়োজন সেটা মিটিয়েও আমরা এক্সপোর্ট করতে পারবো। আজকে আরেকের মতো কোম্পানি এদেশে আসে ইনভেস্টমেন্ট করেছে। কেন করেছে? কারণ উই হ্যাভ ক্রিয়েটেড মার্কেট। ঠিক আছে, আজকে এই মার্কেটটা আমরা ক্রিয়েট করেছি বলে কিন্তু এই ইনভেস্টমেন্টটা এখানে আসছে। ফলে এটা কোনোভাবেই অনুৎপাদনশীল হতে পারে না। জি, এই যতটুকু আমরা জানি যে 10 বছর আগেও রিহ্যাবের সদস্য সংখ্যা ছিল 150-র মতো, কিন্তু বর্তমানে এটা প্রায় 1300 মতো আছে। কিন্তু মান নিয়ে একটা প্রশ্ন কিন্তু আমরা গ্রাহকদের কাছ থেকে অনেক সময় অভিযোগ পেয়ে থাকি, ঠিক মতো হস্তান্তরের একটা ঝামেলা থাকে। বেশ কিছু আপনাদের রিহ্যাবের সদস্য সম্পর্কেই আসলে অভিযোগগুলো আছে। কি অবস্থাগুলো নিষ্পন্ন? আচ্ছা, এইখানে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে কি, বাংলাদেশে প্রায় 3500 কনস্ট্রাকশন কোম্পানি কাজ করে। ঠিক আছে, তারা কিন্তু সবাই কিন্তু রিহ্যাবের সদস্য না। 1300-র মতো রিহ্যাবের সদস্য, বাকিরাও কিন্তু ডেভেলপ করছে এবং তারাও বিক্রি করছে, তারাও তাদের কাস্টমারের কাছে এইসব হস্তান্তর করছে। অনেক কমপ্লেন আছে যেগুলো ওনাদের এই কমপ্লেন, সেই কমপ্লেনগুলোকে রিহ্যাবের কমপ্লেন বলেও চালিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আমাদের কাছে যখনই কোনো কমপ্লেন আসে আমাদের মেম্বারের ব্যাপারে, দ্যার ইজ এ মেডিয়েশন সেল। আমরা কিন্তু সেই মেডিয়েশন সেলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। আমি যখন সভাপতি হই তখন আমাদের কাছে প্রায় 1100 কমপ্লেন ছিল, এখন বর্তমানে সেটা 500-তে নেমে এসেছে এবং আমরা 600 কমপ্লেন কিন্তু এই মেডিয়েশন সেলের মাধ্যমে সমাধান করেছি এবং ইটস এ অনগোয়িং প্রসেস এবং এই সমাধানগুলো হবে। আপনি বলেছেন টাইমলি হ্যান্ডওভার করা হয় না। দেখেন, টাইমলি হ্যান্ডওভার করার জন্য কিন্তু অনেক কিছু জড়িত আছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ওয়ান অফ দ্য ফ্যাক্টর। যদি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি না থাকে, আপনার মনে আছে যে গত জাতীয় নির্বাচনের সময় দেশের যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতিতে আমরা টোটালি
স্টপ হয়ে গিয়েছিলাম, আমরা কোনো কাজ করতে পারিনি। ঠিক আছে, এখন হয়তো ওই সময়টা আমরা হয়তো 3 মাস ওই রকম স্ট্যাগনেন্ট অবস্থায় ছিলাম। এখন কিন্তু ওই 3 মাস কিন্তু আমরা 3 মাস দিয়ে কিন্তু কভার করতে পারছি না। আপনাদের জানা আছে যে ওই শীতকালীন সময় কিন্তু আমরা মাটির নিচে কাজ করি, এবং যেহেতু আমরা ওই সময় কাজ করতে পারিনি, আমাদের কিন্তু মাটির নিচে কাজটা কিন্তু নেক্সট ইয়ারে করতে হচ্ছে, হুইচ ইজ 1 ইয়ার। এই যে 1 বছর পিছিয়ে গেলাম, এবং এই 1 বছর পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু আমি কিন্তু আমার কাস্টমারকে এটা বুঝাতে পারছি না যে কেন আমি 1 বছর পিছিয়ে গেলাম। অনেক সময় আমাকেও প্রশ্ন করে যে আপনাদের সমস্যা ছিল 3 মাস, আপনারা কেন 1 বছর এই পিছিয়ে গেলেন। তো এই সব সমস্যার কারণে টাইমলি হ্যান্ড ওভার করা যায় না। আর একটা জিনিস, অন অ্যান অ্যাভারেজ আমার যে মেম্বার্স আছেন তারা কিন্তু প্রায় 10,000 ফ্ল্যাট প্রতি বছর হ্যান্ড ওভার করে থাকে। 2-4-500 সমস্যা থাকতেই পারে। 10,000 হ্যান্ড ওভারের সঙ্গে 2-4-500 খুব একটা বড় সমস্যা না, তবে আমি এটাকে কখনোই ছোট করে দেখি না, এটাকে সবসময় আমরা অ্যাড্রেস করি। তারপরও নিশ্চয়ই আপনারা মধ্যবিত্ত শ্রেণীর জন্য নিশ্চয়ই যে প্ল্যানগুলোর কথা বলছেন সেগুলো তো থাকছেই, যে সিঙ্গেল ডিজিটে সুদের হয়তো তারা এফোর্ড করতে পারবে। একদম আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, যদি আমাদেরকে একটু ছোট্ট করে বলেন যে এই খাতের আসলে সামনে সম্ভাবনাগুলো কি, কিরকম অবস্থায় আছে? দেখেন, আমার বিশ্বাস যে সরকার এই ব্যাপারে একটা উপযোগী একটা সিদ্ধান্ত নিবে, এবং আমরা যে সিঙ্গেল ডিজিটের লং টার্ম হোম লোনের কথা বলছি, এটা যদি সরকার নিয়ে আসে এবং বাংলাদেশ ব্যাংকে যদি একটা স্পেশাল ফান্ডের ব্যবস্থা করে, যেটা থেকে রিফাইন্যান্সিং এর মাধ্যমে কমার্শিয়াল ব্যাংকগুলা হোম লোন যদি দেওয়া শুরু করে, তাহলে আমার বিশ্বাস যে এই সেক্টর ঘুরে দাঁড়াবে, এবং এই সেক্টর ঘুরে দাঁড়ালে এর সঙ্গে যে সাবসেক্টরগুলো আছে তারাও বেটার ফিল করবে, এবং তারাও ইনশাআল্লাহ ইকোনমিতে বেটার একটা কন্ট্রিবিউট করতে পারবে। জি, আমরাও আশা করছি সরকার এই বিষয়গুলো ভেবে চিন্তে দেখবে। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি দর্শক, আজ এই ছিল ইনসাইড বিজনেসের আয়োজন। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন।